আমরা প্রতিনিয়ত না জেনে না বুঝে কত শত হারাম খাবার খাচ্ছি। তার মধ্যে উল্লেখযোগ্য একটি হারাম খাবার হচ্ছে জেলেটিন। এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন জেলেটিন কিভাবে তৈরি হয় এবং এ কারণেই জেলেটিন খাওয়া হারাম। যেমন ফালুদায় ব্যবহৃত জেলেটিন শূকরের চর্বি থেকে তৈরি করা হয় বলে জানা যায়। মানে আমাদের মধ্যে কেউ না কেউ কোনো না কোনো সময় যে ফালুদা খাচ্ছি তার মধ্যে যে জেলেটিন ব্যবহার করা হয় সেটা শূকরের চর্বি থেকে তৈরি করা হয় বলে জানা যায়। আরো কিছু খাদ্যদ্রব্য আছে যেগুলোতে জেলেটিন ব্যবহার করা হয়, যেমন ফ্রুট জেল, গাম, ক্যান্ডি, ফালুদা, চাইনিজ স্যুপ, থিকনার এবং গাঢ়কারী উপাদান হিসেবে কোনো সসে, অ্যাসপিক, ইয়োগার্ট, ক্রিম চিজ, মার্জারিন, আইসক্রিম, কিছু এনার্জি ড্রিঙ্কসে, বিশেষত বিটা ক্যারোটিন সমৃদ্ধ হলুদ রঙের ড্রিঙ্কসে, ফ্রুট জুসে, মোরব্বা তৈরির কিছু ক্ষেত্রে শূকরের চর্বি থেকে তৈরি জেলেটিন ব্যবহার করা হয় বলে জানা যায়। এছাড়াও হেয়ার জেল, অ্যান্টি এজিং ক্রিম, বডি লোশন, হেয়ার জেল, ফেস মাস্ক, মেকআপের কিছু উপাদান, লিপস্টিক, শ্যাম্পু, হেয়ার কন্ডিশনার, পোস্ট পার্মিং ট্রিটমেন্ট, নখের প্রসাধনীতে জেলেটিন বা হাইড্রোলাইজড কোলাজেন ব্যবহৃত হচ্ছে। প্রসাধনে জেলেটিন হাইড্রোলাইজড কোলাজেন হিসেবে এবং সরাসরি উভয় প্রকারেই ব্যবহৃত হয়। আমাদের দেশের আপুরা এসব প্রোডাক্ট হরদমসে ব্যবহার করে থাকেন, কিন্তু এসব প্রোডাক্ট কি আজও হালাল জিনিস থেকে তৈরি নাকি হারাম জিনিস থেকে তৈরি সেটা দেখার তো তাদের সময় নেই। এখানেই শেষ না, ঔষধ শিল্পের সবচেয়ে বেশি জেলেটিন ব্যবহৃত হয় ক্যাপসুলের খোলা বা শেল তৈরিতে। এছাড়াও সাপোজিটরি, ট্যাবলেট ফিলিংস বা আবরণ হিসেবে, সাস্টেইন রিলিজ ওষুধ তৈরিতে, এনক্যাপসুলেশনে, বাইন্ডার হিসেবে, বিটা ক্যারোটিনকে জলীয় দ্রবণে রাখতে ইত্যাদি ক্ষেত্রে জেলেটিন ব্যবহার করা হয়। যে প্রাণীর গোস্ত খাওয়া হারাম সে প্রাণীর শরীরের অন্যান্য অংশ হারাম। শূকরের চর্বি হারাম হওয়ার ব্যাপারে কোনো মতভেদ নেই। সুতরাং হারাম পশুর প্রক্রিয়াজাতকৃত বস্তু যে খাদ্যে মিশ্রিত করা হবে সেটিও হারাম হয়ে যাবে। অতএব বাংলাদেশের বাজারে পাওয়া জেলেটিন যদি শূকরের চর্বি থেকে তৈরি প্রমাণিত হয় তবে তা খাওয়া হারাম, আর যদি উক্ত জেলেটিন হালাল প্রাণী থেকে তৈরি করা হয় তাহলে সেটি খাওয়া জায়েজ। তবে বাংলাদেশের বাজারে পাওয়া যায় এসব জেলেটিনের মধ্যে 99%ই হারাম বলে গণ্য হবে। এই কথাটা অনেকগুলো কারণেই বলছি, ভিডিওর শেষ প্রান্তে এর উত্তর পেয়ে যাবেন। আশা করি সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। বাংলাদেশের বাজারে পাওয়া জেলেটিন খাওয়া জায়েজ হবে কিনা এ বিষয়ে আগে নিশ্চিত হতে হবে। যতক্ষণ পর্যন্ত এতে ব্যবহৃত কাঁচামালের বিবরণ স্পষ্টভাবে উল্লেখ না থাকবে ততক্ষণ পর্যন্ত জেলেটিন হারাম হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ। হালাল জেলেটিনের ক্ষেত্রে হালাল সাইন থাকলেই চলবে না, অবশ্যই এর উৎস উল্লেখ থাকতে হবে, যেমন গরু, ছাগল, উট, দুম্বা, মাছ ইত্যাদি কোথায় থেকে এর উপকরণ সংগ্রহ করা হয়েছে। কারণ জেলেটিন একটি আমদানি নির্ভর পণ্য এবং পশ্চিমা দেশগুলোতে জেলেটিনের ব্যাপক ব্যবহৃত কাঁচামাল হিসেবে শূকরকেই বেছে নেওয়া হয়। এটি প্রাণীজ উপাদান হওয়ায় হালাল বা হারাম ইস্যুটার সামনে এসে যায়, কারণ বিভিন্ন ধর্মের বিভিন্ন রকম পশু খাওয়া নিষিদ্ধ বা হারাম। অথচ বিশ্ববাজারে উৎপাদিত জেলেটিনের 50%-এরও বেশি শূকর থেকে তৈরি এবং বাকিটার সিংহভাগই গরু থেকে তৈরি। মাত্র 1% মুরগি বা অন্যান্য ধর্ম নিরপেক্ষ প্রাণীজ উৎস থেকে তৈরি। মুসলমানদের নিকট বিষয়টি কেন বেশি গুরুত্বপূর্ণ? ইসলাম ধর্মে শূকর খাওয়া হারাম, আবার আল্লাহর নামে জবাই করা হয়নি এমন সব হালাল প্রাণী খাওয়া হারাম। বিশ্বে উৎপাদিত মোট জেলেটিনের 44% শূকরের চামড়া থেকে তৈরি হয়, যা মুসলমানদের জন্য হারাম। মোট উৎপাদনের 28% জেলেটিন উৎপাদিত হয় গরুর চামড়া থেকে। কিন্তু জেলেটিন উৎপাদনকারী 80 থেকে 90% দেশ অমুসলিম দেশ হওয়ায় সেখানে আল্লাহর নামে এসব গরু জবাই করা হয় না। সুতরাং গরু হালাল হলেও জবাইয়ের সময় আল্লাহর নাম না নেয়া কিংবা আদৌ জবাই না করে অন্য বধ করার কারণে এসব জেলেটিনও হালাল হিসেবে গ্রহণযোগ্য নয়। জেলেটিনের বিশ্ব উৎপাদনের 27% পশুর হাড় থেকে তৈরি হয়। এখানে পশু বলতে শূকর ও গরুকেই মূলত বোঝানো হয়ে থাকে। যেসব কারখানায় হাড় থেকে জেলেটিন বানায় তারা বেশিরভাগ ক্ষেত্রেই সকল ধরনের হাড়কেই একসাথে প্রসেস করে, ফলে শূকরের সাথে গরুর হাড় মিশে যায়। সুতরাং এ ধরনের জেলেটিনে শূকরের কিংবা আল্লাহর নামে জবাইকৃত নয় এরকম প্রাণীর উপাদান থাকায় এটিও হালাল নয়। অর্থাৎ বিশ্ববাজারে উৎপাদিত জেলেটিনের প্রায় 99%ই মুসলমানদের জন্য সন্দেহযুক্ত এবং হালাল নয়। জেলেটিন হলো বর্ণহীন, স্বচ্ছ, গন্ধহীন এক ধরনের প্রোটিন যা প্রাণীর কোলাজেন টিস্যু থেকে তৈরি হয়। জেলেটিন প্রাণীতে দ্রবণীয় এবং ঘনত্বের উপর ভিত্তি করে এটি তরলকে জেলে রূপান্তর করতে পারে এবং পুষ্টিকর প্রোটিন হওয়ায় এটি ব্যাপক আকারে ঔষধ, খাদ্য ও প্রসাধন শিল্পে ব্যবহৃত হয়। ভিডিও শুরুতেই এর কিছু উদাহরণ আমরা দিয়েছি। মুসলমানরা এই বিষয়ে কতটুকু সচেতন? আসার কথা হলো ইউরোপ আমেরিকার মুসলমানরা অনেকটাই সচেতন। আমেরিকা ও কানাডায় রয়েছে সুপ্রতিষ্ঠিত মুসলিম কনজিউমার গ্রুপ বা এমসিজি,
যাদের মূল অফিস মার্কিন যুক্তরাষ্ট্রে। এরা কোন খাদ্যটি হালাল বা হারাম তা নির্ণয় করে এবং সার্টিফিকেট প্রদান করে। এসব দেশের বিভিন্ন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান তাদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণে প্যাকেটের গায়ে এমসিজি এর সিল ব্যবহার করে থাকেন। জেলেটিনের হালাল উৎসের ব্যাপারে আমাদের দেশের জনগণ ব্যাপকভাবে ওয়াকিবহল না হলেও বিষয়টি যে ধর্মীয় বিবেচনায় খুবই গুরুত্বপূর্ণ সেটা ইতিমধ্যে কেউ কেউ উপলব্ধি করতে শুরু করেছেন। 2014 সালের মে মাসে নোভা হেলথ কেয়ার অ্যান্ড ফার্মা সাংবাদিক সম্মেলন করে তাদের উৎপাদিত ক্যাপসুলে শেল বা খোল হিসেবে প্রাণীজ জেলেটিনের পরিবর্তে উদ্ভিদ থেকে প্রাপ্ত এইচপিএমসি ব্যবহার শুরু করেছেন। জেলেটিনের নিশ্চিত হালাল উৎস বা বিকল্প আছে কি? যেহেতু শুকর মুসলমানদের জন্য হারাম, সুতরাং এসব প্রাণীর জেলেটিনের ব্যবহার সব ক্ষেত্রে কাম্য নয়। এক্ষেত্রে বেশ সহজলভ্য গুরুত্বপূর্ণ বিকল্পগুলো হলো মাছের চামড়া, কাটা ও আইস বা মুরগির পায়ের জেলেটিন। এসব উৎস থেকে বর্তমানে 1%-এরও কম জেলেটিন তৈরি হচ্ছে, অথচ এসব থেকে বিপুল পরিমাণ জেলেটিন তৈরি করা যায় এবং বিশ্ববাজারে এর চাহিদাও ব্যাপক। জীবন রক্ষায় ঔষধের কোনো বিকল্প নেই। জেলেটিনের একটি বিপুল অংশ ব্যবহৃত হয় ক্যাপসুল ও সাপোজিটরির খোল বা ক্যাপ তৈরিতে। এক্ষেত্রে প্রাণীজ জেলেটিনের পরিবর্তে উদ্ভিদ থেকে প্রাপ্ত এইচপিএমসি ব্যবহার করা যেতে পারে। ধর্ম আমাদের জীবনের গুরুত্বপূর্ণ প্রভাবক এবং বিশ্বব্যাপী হালাল বা হারাম খাদ্যের বিষয়টি আলোচিত ও সামাজিক এমনকি বাণিজ্যিকভাবেও গ্রহণযোগ্য। সুতরাং এ বিষয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করতেই জাস্ট আ জার্নালের আমাদের আজকের এই ভিডিও। পোস্টটি জনস্বার্থে শেয়ার করবেন, প্রয়োজনে যাচাই বাছাই করে নিতে পারেন।